তুমি তো আমার চেনা পলক তবু কেন আর পড়ে না জানি না আমার যে কি হলো যেও না কিছু তো বলো যদি কথা না হয় যদি দেখা না হয় হারিয়ে যাও এক ঝলকে কথা না কমে ফিরে না যাও সঙ্গী করে নাও আমাকে হৃদয়ে এসে যাবো আজ দুজনায় চলো না মেঘের সীমানায় সাজিয়ে দেব দুজনায় হৃদয়ে। আজকের অনুষ্ঠানে আমি আমন্ত্রণ জানিয়েছি এমন এক দম্পতিকে, আপনাদেরকে উপহার দিব যাদের কাজ ফটোগ্রাফি নিয়ে। আপনারা কি ভাবতে পারেন যে ফটোগ্রাফি প্রফেশনে নারীরা এসেছেন, এগিয়ে এসেছেন, এবং একজন হাজব্যান্ড যখন সাপোর্ট করেন একজন ওয়াইফকে, তিনি কতদূর এগিয়ে যেতে পারেন। আমি একটু পরিচয় করিয়ে দিই। আমার একদম ডান পাশে রয়েছেন ফটোগ্রাফার এবং বলা যায় কমপ্লিট ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ, আপনারা সবাই চেনেন তাকে, এবং তার পাশে রয়েছেন তার স্ত্রী, সুযোগ্য স্ত্রী রায়না মাহমুদ। আমি কিন্তু প্রথমেই সুন্দর একটা বিশেষণ দিলাম হ্যাঁ ভাবি সম্পর্কে, তো আপনার কাছ থেকে শুনতে চাই যে আসলে আপনার কাছে আপনার স্ত্রী কি? প্রত্যেকটা হাজব্যান্ডের কাছে ওয়াইফ অনেক বিরাট ব্যাপার। আমি যেটা মনে করি, অনেকে অবাক হয় আমাদেরকে সব অনুষ্ঠানে সবাই একসঙ্গে দেখে। আচ্ছা। আর আমার মনে হয় যে আমার বিয়ের পর সে কোনোদিন আমাকে ছেড়ে কোনোদিন নিজের বাবার বাড়িতে এক রাতও থাকে নাই। এই জন্য আমি তাকে অনেক অনার করি যে ও কী খাবে কী পড়বে সেটা তো করি সবসময়। আমার আশেপাশে সহকারীরা আছে, তো আমার কাজ কিন্তু একটা না। যেরকম আমি কমপ্লিট ফটোগ্রাফার বললেন, আমি একজন শিক্ষক এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষক, প্রায় 6000 স্টুডেন্ট আছে এবং নিউজে কাজ করি, আরও 2টা পরিচয় আছে। তো ওয়াইফ হিসাবে বলি, যেটা হয় যে আমাদের যেরকম আমি যেরকম সরকারি আমলার ঘরে জন্ম হয়েছে, তো সবার মা যেরকম ছিল পুরো ফ্যামিলিটাকে ব্র্যাকেটিং করতো, সব কিছু উনি দেখতেন, সবার শেষে উনি খাবেন, সবার শেষে উনি ঘুমোতে যাবেন। আমি কিন্তু তাকে ওই জিনিসটা করতে মানা করেছি। আমি ওর হাতে রান্না ছাড়া অন্য কোথাও খেয়ে মজাও পাই না, এত সুন্দর রান্না করে। এটা একটা বিরাট ব্যাপার। ইভেন ও যখন আমার লাইফে আসলো, আমি তাকে বললাম যে আমাদের এই জিনিসগুলো যদি তুমি দেখো কিংবা তুমি শিখো তাহলে আমার জন্য খুব ভালো হয়, তাহলে আমরা দুজন একসঙ্গে কাজ করতে পারি। তো এটার জন্য সে ওয়েট করছিল, সানন্দে রাজি হয়েছে। তো ফটোগ্রাফি শিখেছি, ডিপ্লোমা করিয়েছি, মেকআপে ডিপ্লোমা করেছে এবং অনেক দিন ধরে কাজ করেছে। তারপর বললাম যে এবার আমার এখানে জয়েন করো। তো এটা হয়েছে যে ও কাজ করে সবাই খুব খুশি হয় এবং আমি তাকে কাজের পারিশ্রমিকের সঙ্গে সঙ্গে দিয়ে দিই। এটা একটা বিরাট ব্যাপার। আমাদের যে পেশা, আমাদের সঙ্গে সবার সঙ্গে উঠা বসা আছে। হ্যাঁ, একটা ব্যাপার অনেক বিরাট ব্যাপার, সেটা হচ্ছে আমরা খুব স্নেহধন্য হই। আমাদের মানুষ যত বিখ্যাত মানুষগুলো আমাদের এখানে আসে এবং তারা আমাদেরকে অনেক ভালোবাসেন, দোয়া করেন। তো আমি সেই হিসাবে বলছি না, ওয়াইফ হিসাবে না, সে একটা মানুষ হিসাবে খুব ভালো একটা মানুষ। তোমার হাজবেন্ড তোমাকে সাপোর্ট করে, কিন্তু এখনো কি সমাজে ওই অবস্থাটা এসেছে? না আসলে আমার অনেক ফ্রেন্ডই আছে যারা অনেক পিছিয়ে আছে, তার হাজবেন্ডের সাপোর্ট নাই বলে। হ্যাঁ, কিন্তু আমার হাজবেন্ড আমি বলবো যে মহান, যে তার স্টুডিওতে আমি বসছি, ফটোগ্রাফি করছি এবং সে নিজে হাতে আমাকে শিখিয়েছে। মেকআপ কোর্সটাও নিজে ওর মানে ওর ইচ্ছাতে আমার করা, যাতে আমি স্টুডিওটা সম্পূর্ণভাবে ওকে আমি সাপোর্ট করতে পারি। তো ও যেমন আমাকে সাপোর্ট করেছে এই ব্যাপারটায়, আমি এগুলো শিখতে পেরে আমিও ওকে সাপোর্ট করছি। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, ঝগড়াঝাটি হয় না? না, ঝগড়া হয় না, কিন্তু ঝগড়া হয় হলো একটা বিষয়ে, গান নিয়ে। ফটোশুট করার সময় তো গান চললে, শুনতে থাকলে যে মডেল থাকে ওরও ভালো লাগে, একটা গতি আসে, এক্সপ্রেশনটা ভালো হয়। হ্যাঁ, একটা ফ্লো থাকে, একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে যদি একটা ফটোশুট হয়, তাহলে ওর এক্সপ্রেশনটা যেমন ভালো হয়, আমরা যে কষ্ট করে কাজ করছি, কষ্টটা তো কষ্ট মনে হয় না, এনজয় করছি কাজটা। আচ্ছা। তো দেখা গেল আমি ও স্টুডিওতে যেয়ে দেখি ও একটা নতুন গান শুনছে, যেই শিল্পীটা আমার খুব প্রিয়। তো আসার সময় আমি একটু আগে চলে আসি, তো বললাম যে তুমি গান সিডিটা আমার জন্য নিয়ে আসবা। হয়তো ভুলে গেছে, আনে নাই, এটা নিয়ে ঝগড়া, এছাড়া কোনো কিছু নিয়েই ঝগড়া হয় না। কিন্তু এর পাশাপাশি তো তুমি আবার সাজগোজ নিয়ে একটু গবেষণা করো, মানে বিউটিশিয়ান। হ্যাঁ হ্যাঁ,
ওটা মানে ওটা আমি দেখি যে মানে ফটোগ্রাফির সাথে একটা রিলেটেড হ্যাঁ হ্যাঁ তাতে related। সুবিধাই হয় মানে হ্যাঁ ফটোগ্রাফির সঙ্গে ওটা নিয়ে তো খেলা, হ্যাঁ যে এই মেকআপটার সঙ্গে এটা দেই, এই কাজল, এই আইশ্যাডটা দেই, এই মেকআপটা দেই, ইউটিউব থেকে যখন নামাই যে হ্যাঁ আজকাল এটা চলছে, এই ট্রেন্ডটা নতুন এসেছে, হ্যাঁ কারিনা এটা দিল, দীপিকা এটা দিল, আমাদের বাংলাদেশে এটা চলছে, সবকিছু মিলে তো একটা নিজের মন থেকে একটা নতুন কিছু তৈরি করা। আপনার কাছে যাই, হ্যাঁ সেটা ওই গানের প্রসঙ্গটা আসি। হ্যাঁ সেটা হচ্ছে যে দুজনের কিন্তু কালেকশনও আলাদা, কেউ কারটা ধরিও না, এবং দেখা যাচ্ছে ডিসে লাইনও দুইটা। হ্যাঁ আমি নিউজের লোক, নিউজ, আর আমি যেহেতু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করি দীর্ঘ অনেক বছর, ওই আমার ন্যাশনাল জিওগ্রাফিক, অ্যানিম্যাল প্ল্যানেট, ডিসকভারি চ্যানেল অলওয়েজ দেখি। তো আমার ওয়াইফ বলে যে কত এই সাপ ব্যাং বিচ্ছু দেখো, তার মানে যে এই জন্য আমরা আমাদের ডিসে লাইনও দুইটা আলাদা। তো মজার বিষয় হচ্ছে যখন দেখে যে আর পারছে না তখন আমার রুমের মধ্যে ঢোকে আর কি। হ্যাঁ ইভেন গানের কালেকশন আলাদা, কেউ কাউকে মানে যাতে ক্ল্যাশ না হয়। আমিও তো একটা গান শুনছি, আমরা দুজন কিন্তু ভারী রোমান্টিক মানুষ দুইজন, আমরা এখনও ক্যান্ডেল লাইট ডিনার করি, কি আছে সারাদিন কাজ করি, যেটা বাইরে ছিলাম তো এই জন্য ওই অভ্যাসটা ত্যাগ করতে পারি নাই। তারপর 10 তলায় বাসা নেওয়া হ্যাঁ হয়েছে 10 তলা ওখান থেকে বৃষ্টি দেখার জন্য। হ্যাঁ বৃষ্টি আমাদের চাঁদও দেখা যায়, আমাদের বিছানায় শুয়ে আমরা চাঁদও দেখতে পাই, বৃষ্টি যে আসছে সেটা আমরা দেখতে পাই, তখন একটু স্পর্শ করি, কারণ সবুজ হারিয়ে গেছে এই দেশ থেকে। তাও আমাদের এরিয়া কিছু সবুজ আছে এলিফ্যান্ট রোডে, তো ওইটা স্পষ্ট দেখা যায়। তখন হয়তো ওকে বলি যে একটু ঝালমুড়ি মাখাও, একটু পেঁয়াজু ভাজো, একটু কফি খাই, ভালোই লাগে জীবনটাকে। আমি কিন্তু প্রত্যেকটা দিন উপভোগ করি। এই যে আসবো সব আমার অ্যাপয়েন্ট করা আছে, মনে করেন আরো আগামী 10 দিন কি করবো সেগুলো সব বুকিং করা আছে। আমি তো খুব সিস্টেম ওয়াইজ লাইফটাকে এনজয় করার। হ্যাঁ খুব আর গোছানো। কালো, দুজনেই তো কালো পড়েছো, তোমার একটা কালোর প্রতি দুর্বলতা আছে, মানে কালো রঙের আগে প্রতি। কালোর প্রতি দুর্বলতা ছিল, হ্যাঁ। কিন্তু মানে প্রতিদিন যে কালো পরবো এটা না। আচ্ছা হ্যাঁ যেমন পয়লা বৈশাখে লাল পরা, মানে উৎসবের দিনে উৎসবের শাড়িগুলো পরা। ভাইয়ের সাথে যখন প্রথম পরিচয়, প্রথম দেখা, ফার্স্ট সাইট যেটাকে বলে আর কি, তো ওই জিনিসটা কেমন ছিল, মানে প্রথম কার কাছ থেকে শুনবো? এটা আমি বলি। হ্যাঁ বলেন। হ্যাঁ ওর সঙ্গে আমার পরিচয় একটা অনুষ্ঠানে, ওর বান্ধবীরা আমার খুব ভালো বন্ধু, আমার ইউনিভার্সিটি লেভেলের ফ্রেন্ড, আদার্স, যেহেতু আমার ওয়ার্ল্ডটা কিন্তু অনেক বেশি ওয়াইড, তো আমার যত বন্ধু বান্ধবী আছে, ছেলের সংখ্যা কম, এর সঙ্গে বেশি, সব ওর ফ্রেন্ড হয়ে গেছে। দেখা যাচ্ছে আমার থেকে ওর দিকে বেশি চলে যায়। তো যার বিয়ে ছিল তার বোন আমার কাছে ফটোশ্যুট করেছিল অনেক আগে, তো সে ভাইয়া তুমি কিন্তু আসবে, 6 বার ফোন দিয়েছে, আমি একটা শ্যুট করছি, আসবে দেয়ার ইনশাল্লাহ। তো যাওয়ার পর ওর এক ভাই আবার বিখ্যাত ফটোগ্রাফার, অনেকগুলো ছবি পরিচালনা করেছেন, নাটক করেছেন, আমিন ভাই, বলে তো আমার এক গুরু আছে তার সঙ্গে পরিচয় করিয়ে দিই, বিখ্যাত মানুষ। তো ওর চোখটা দেখে প্রথমে খুব ভালো লেগেছিল, চোখের প্রতি আমার খুব দুর্বলতা আছে, এই জন্য কোনোদিন কাজল না দিলে আমি খুব কষ্ট পাই। তো দেখলাম যে খুব সুন্দর, তো আমার কিছু শিশুরা ছিল, বলে স্যার এই ভদ্রলোক খুব সুন্দর, নাম এই দাঁড়া আমি দেখছি। হ্যাঁ তো আমাকে বেড়ে টেরে খাওয়ালো ওই অনুষ্ঠানে। তো পরের দিন আবার একটা ফোন পেয়েছিলাম, কার্ড দিয়েছিলাম, তো কী খেলেন এখানে কিছু দেখাশোনা করতে পারলাম না, তাই বললাম যে অনেক দেখেছেন, অসুবিধা নেই। তো মজার বিষয় ছিল আমার খুব ভালো লেগেছিল, তো আমি আর একটা জীবনসঙ্গী খুঁজছিলাম। তো পরের দিনও ধানমন্ডিতে আসলো, এই আস্তে আস্তে আমাদের হৃদ্যতা বাড়লো। আমি হ্যাঁ যেটা আমার কাজ করেছিল, আমি 20টা সিডি দিয়েছিলাম, খুব ডেঞ্জারাস গান ছিল সেটাতে, ভালোবাসার। ওইটা তাকে অনেক বেশি দুর্বল করে দিয়েছিল। আমাদের সময়কার এই 60, 70, 50 দশকে প্রত্যেক বাবা চাইতেন ছেলেরা হয়তো বিসিএস হবে কিংবা আর্মিতে যাবে, এটি কিন্তু একসময় একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছিল। অন্যগুলি কারা করবে, আর আমি ছোটোবেলা থেকে একটু অন্য টাইপের ছিলাম, আমি যেটা মনে করি সেটা আমি করব, কিন্তু এইটা প্রত্যেক বাবারা সবসময় বাধা দিতেন, পড়াশোনা করো, খেলাধুলো করলে আরেক বিপদ। মানে ক্লাসে ফার্স্ট হয়ে খেলাধুলা করে এসছি, পড়াশোনা নাই শুধু খেলাধুলা, এরকম একটা ডায়লগ বাপ চাচাদের মুখে শুনতে হতো। এটা কিন্তু ঠিক। আমার একটা বন্ধু আছে নাসলি মামুন, তো উনি একটা ইন্টারভিউতে একটা মজার কথা বলেছিলেন যে আমার শুরুটা হচ্ছে না দিয়ে, না সির আলী মামুন, অর্থাৎ বাবাকে যা বলতাম সব না বলতো আর কি। তো স্বপ্ন আসলে ছোটবেলায় ছবি আঁকতাম। তো চারুকলা অনেক ম্যাক্সিমাম লোক কিন্তু জানে আমাদের পার্টিতে, চঞ্চল ভাই আপনার কত ব্যাচ চারুকলা, আসলে কিন্তু আমি ঢাকা পড়তাম, আড্ডাটা ছিল আমার চারুকলা, ওই যেটা বাবা পড়তে দেন নাই। হ্যাঁ উনি লাইক করতেন না যে বিসিএস ক্যাডার হবে, তো ওই জোর করে ঢাকাতে ভর্তি করে দিয়েছিল। সে 70 দশকে বাথরুমে ঢুকে খুব কেঁদেছিলাম মনে আছে। তো ভাবলাম যে বোধহয় আটকে গেলাম, আর চারুকলায় পড়া হলো না। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে যে আমার সব বন্ধুরা কিন্তু চারুকলার বিখ্যাত সব পেইন্টার, এবং এখন তো তারা ডিমান্ডারি হেড এবং অনেক নাম কামিয়েছে। তারপরে যে মনের কষ্ট, একটা বড় কষ্ট, চারুকলা যে বসে থাকতাম,
ক্লাস করতে যেয়ে রণবীর স্যার হাতে ধরা পড়লাম, এদিকে আসো, নিয়ে গেল। আমি বললাম টিচার্স রুমে নিয়ে যে মারধর না করে, তো স্যার বলে বসো, কী হচ্ছে? তো স্যারের কষ্টগুলো বললাম যে স্যার আমলাতান্ত্রিক জটিলতায় আমার এই স্যার জীবনের এই অবস্থা হতে যাচ্ছে, বলেন স্যার। তো স্যার আমাকে বলেছিল তোমার ছবিগুলো দেখলাম, কম্পোজিশন খুব ভালো, একটা কাজ করো, তুমি তো ফটোগ্রাফি অনেক ভালো করো। যেহেতু আমি পেন্টিংয়ের আমি পড়াশোনা করতাম অনেক, এখনও পড়ি, সেটা দেখা গেলো যে স্যার বললো আমরা রং তুলি দিয়ে আঁকি, তুমি আঁকবে আলো দিয়ে, ঠিক আছে? কেবিটা শুরু ঢাকাজে পড়ো, অসুবিধা নেই, ওইটা তোমাকে ডিস্টার্ব করবে না। তারপর আবার ঢাকাজে ফিরে গেলাম, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান সাংবাদিকতায়, আগে কিন্তু আবার মাস্টার্স আলাদা সাবজেক্টে করা যেত, পাশ করে বেরোলাম। তো দেখা যাচ্ছে যে ফটোগ্রাফিটার প্রতি একদম সিরিয়াস হয়ে গেছি। হ্যাঁ, তা আমার কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার আগে ইন্টারন্যাশনাল আগে এসছে। আমি 79 ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাই, গ্র্যান্ড প্রাইজ $10,000, ওটা দিয়ে স্টুডিও করেছিলাম, দেখেন আজও চলছে। এদেশে অনেক বিখ্যাত বিখ্যাত আলোকচিত্র শিল্পীদের জন্ম হয়েছে, লাইক আনোয়ার হোসেন, আমার গুরুর কথা না বললে নয়, ওনার এত ছাত্র আছে। আলোকচিত্রাচার্য এম এ বেগ সাহেব, আলোকচিত্রাচার্য এই শব্দটা ছিল না, এটা আমি যখন সেক্রেটারি ফেডারেশনের, এই শব্দটা নতুন একটা বাংলা শব্দ ডিকশনারিতে সংযোজন করে দিচ্ছি, যে শিল্পাচার্য হতে পারে, তাহলে আলোকচিত্রাচার্য কেন হবে না? এই গুরুজি আমাদের কিন্তু আমার ব্লেসিং দিয়েছেন। আজকে কিন্তু আমি যে চঞ্চলমন্দ হয়েছি, ক্রেডিট গোস টু মাই গুরু বেগ সাহেব, সবাই চিনে ওনাকে। আনোয়ার হোসেন, মোস্তফা মনোয়ার স্যারের ছাত্র ছিলাম আমি ফিল্ম আর্কাইভে, আমি কিন্তু ফিল্মে পড়াশোনা করেছি। তারপর ডক্টর নওয়াজেশ আহমেদ, নইবুদ্দিন আহমেদ, বিজন সরকার, রশিদ তালুকদার, হ্যাঁ, মানে হাজি জহির ভাই, সবাই বিখ্যাত। আমি তো কষ্ট পাই সেটাই যে এই দেশে মূল্যায়নগুলো হচ্ছে না, এইটা কিন্তু আমার সবচেয়ে বড় কষ্ট। এই জন্য স্যার আমাকে বলেছে একটা স্কুল করতে হবে, যার ফলে আজকে স্কুলের বয়স 20 বছর হয়ে গেছে, স্টুডেন্টও অনেক, হ্যাঁ 6000 উপরে হবে। সবচেয়ে ভালো লাগে যখন এটা ক্যামেরাটা রেখে পা ধরে সালাম করে, কত ব্যাচ, আমরাও স্যারদের মতন বলতে পারি এখন, এটা খুব প্রাউড ফিল করে। এবং আমি ডিপ্লোমা করেছি অস্ট্রেলিয়াতে, আবার ফিরে এসেছি ফেলোশিপের জন্য, আবার মনোনীত হয়ে গেলাম, ফেলোশিপ করে জাপান থেকে আবার ফিরে এসেছি, অনার ফেলোশিপে পেয়েছি বাংলাদেশে, আমার কোনো দুঃখ নাই। বই লিখছেন? হ্যাঁ, আমার উপর একটা বই বেরিয়েছে, আচ্ছা, প্রথম আলো সারা পারভেজ সম্পাদনা করেছে। নিজে লিখবো ভাবছি অনেকদিন ধরে, কারণ আমাকে আমার গুরুজি এবং আমার ওয়াইফ, সে অনেকবার আত্মজীবনী, আমাদের কাছে তো অনেক কিছু আছে, শুধু আমার নিজের না, যে কত ঘটনার যে সাক্ষী আমরা, কারণ একটা ছবি প্রায় 1000 পৃষ্ঠার কথা বলতে পারে, তাই না? তো এই ছবিগুলির কিন্তু সত্য কথা বলে। আমাদের ওই আগের জিনিসগুলো দিয়ে ভাবছি যে একটা লেখালেখি করবো, কাজ কিছুটা কমিয়েছি আগের থেকে, হ্যাঁ শুরু করবো ইনশাল্লাহ। আমার ইচ্ছা হচ্ছে, কাজটা অবশ্য শুরু করেছি আমি, যে ওর চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি স্টুডিও, চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি ক্লাস, ডিপ্লোমা করাচ্ছে আমাদের এখানে। মডেল ফটোগ্রাফার শব্দটা এটা কিন্তু ওকে দিয়েই, ওই কিন্তু নিয়ে এসেছে এদেশে, হ্যাঁ, এই প্রফেশনটাই তো কেউ জানতো না। তো যেহেতু এই জিনিসটা আমি অনেক প্রাউড ফিল করি যে একটা প্রফেশন আমার হাজবেন্ড ও একটা এস্টাবলিশড করেছে বাংলাদেশে। তো এটার উপরে কাজ করছি যে ওর উপরে আমার A to Z আমার সব কিছু থাকবে, যে আমরা হারিয়ে গেলেও যে চঞ্চল মাহমুদ ছিলেন একজন এই পর্যায়ের মানুষ, এটা যেন থেকে যায়। এটা তো খুব ভালো চিন্তা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আছে, একটু পড়াশোনা একটু বেশি হয়ে গেছে। আপনাদের দোয়ায় আমার সার্টিফিকেট এখন সরকারি চাকরি হচ্ছে। আমরা অনেকে আমরা ট্রেনিং দিচ্ছি গোয়েন্দা সংস্থার লোকদের, আমি দেখি টেলিভিশনে, খুব ভালো লাগে। আরে র্যাবের ওই ক্যামেরা পার্সনটা তো আমার ছাত্র, ভালো লাগে। পুলিশের গোয়েন্দা বিভাগে এটা মজার বিষয়। অনেক এনজিওদের আমরা এবং রাস্তার শিশুদের আমরা ফটোগ্রাফি শিক্ষা দিয়েছি। আমার স্কুল আছে প্রায় 20 বছর, এর থেকে যা হয় প্রায় আমরা 17টা গরিব বাচ্চা লালন পালন করি। এদের ছোটোবেলা থেকে আমরা রাস্তা থেকে তুলে এনেছি, এদেরকে পড়াই, এদের সমস্ত খরচ, তারপর দুপুরবেলার রেস্ট নিয়ে তারা আবার কাজ করবে, সেটাও পুঁজি দিয়েছে আমাদের স্কুল থেকে। অর্থাৎ কেউ হয়তো পেপার বিক্রি করে, একটা ছেলে রিক্সা চালায়, আর কেউ হয়তো চা বিক্রি করে, কেউ হয়তো অ্যাক্সেসরিজ, গার্মেন্টস অ্যাক্সেসরিজ বিক্রি করে। আমরা এইভাবে করেছি। ইভেন আমার মনে করেন যে দারোয়ানের বাচ্চাটা আছে, এই দুইটাকে আমরা লালন পালন করতে করতে স্কুল পর্যন্ত পড়ে নিয়ে আসি। কিন্তু ওই শিশুদের জন্য আমি খুব কষ্ট পাই, যেহেতু আমি সেভ দ্য চিলড্রেন ফান্ড, ইউনিসেফ, ব্র্যাক, কনসার্ন, ডাটা বার্নিং, এদের সঙ্গে কাজ করেছি। শিশু শ্রম, শিশু অধিকার, এইটা আমার একটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও আছে, একটা গ্র্যান্ড অ্যাওয়ার্ডও আছে আমার
শিশু শ্রমের উপরে। সো ওই কাজ করতে যায় শিশুদের প্রতি, এবং যারা বৃদ্ধ দুজনকে একই রকম মনে হয়, এদের কষ্ট আমাকে খুব কষ্ট দেয়। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আড্ডা? আজকে উপহার দিলাম একটা মিষ্টি দম্পতিকে, তারা আমাদেরকে একটা গান শোনাবেন। আমি রিকোয়েস্ট করেছি আপনাদের জন্যই, সেই সাথে সাথে শেষ হয়ে যাবে আমাদের আজকের রূপান্তর। সূর্যোদয় তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। তুমি তো আমার চেনা, পলক তবু কেন আর পড়ে না, জানি না আমার যে কি হলো, যেও না কিছু তো বলো, যদি কথা না হয়, যদি দেখা না হয়, হারিয়ে যাও এক ঝলকে, কথা না কমে ফিরে না যাও, সঙ্গী করে নাও আমাকে, হৃদয়ে এসে যাবো আজ যোজনায়, চলো না মেঘের সীমানায়, সাজিয়ে দেব